আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজিদের মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সৌদি সরকারের নির্দেশনা মেনে রবিবার রাতেই মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। ইসলাম ধর্ম অনুসারে হাজিরা সোমবার মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রি যাপন শেষে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আর আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। সেখানে এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। 9 জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক 16 থেকে 18 লাখ মুসলমান হজ পালন করবেন। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনো ধরনের তাড়াহুড়া করবে না। একই সঙ্গে চুক্তি সম্পন্ন ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি নতুন একটি প্রস্তাব তুলে ধরে বলেছেন, আঞ্চলিক যে দেশগুলো এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি তাদের এতে যোগ দেওয়া উচিত। এর আগে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, চূড়ান্ত সমাধানে এখনও পৌঁছানো যায়নি, তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সম্ভাব্য এই সমঝোতায় হরমুজ প্রণালী ইস্যুর সমাধান থাকতে পারে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক এবং হাসপাতালের আশেপাশে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া জেলার সাইর আল ঘারবিয়া এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালালে শিশুসহ অন্তত 5 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়। এছাড়া টাইর শহরের উত্তরে বাগবুক এলাকায় একটি বাগানে হামলায় আরও 5 জন নিহত এবং 2 জন আহত হয়। এছাড়া টাইর জেলার আইনবাল ও হাউস সংযোগ সড়কে হামলায় 1 জন নিহত হয়। আর দায়ের কানুন আল নাহার এলাকায় একটি বাড়িতে হামলা চালালে আরও 4 জন নিহত হয়। লেবানন কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 17 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করা যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালীন গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রথমবারের মতো ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার ভোরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানান, মোস্তফা কিয়ান নামের অভিযুক্ত ওই ব্যক্তি দেশের প্রতিরক্ষা শিল্প শাখা সংশ্লিষ্ট তথ্য শত্রুর কাছে পাঠিয়েছিল। এছাড়া তোকে গ্রেপ্তারের 50 দিনেরও কম সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় অনলাইনটি। ইরান যুদ্ধ চলাকালে সংঘটিত গুপ্তচর বৃত্তির অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম। এর আগে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাদের সবাইকে যুদ্ধ শুরু হওয়ার আগের অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। ইউক্রেন যুদ্ধের নতুন এই অস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনও অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। এটি একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে 10 গুণেরও বেশি দ্রুত গতিতে চলতে পারে বলে দাবি করেছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম। সাধারণত এই ধরনের প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বা আইসিবিএমে দেখা যায়।
Подготовиться к совместным действиям. ওরেশনিক মূলত রাশিয়ার RS-26 রুবেজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে। ядерных сил. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য এবং এর ধ্বংস ক্ষমতা ছোট পারমাণবিক অস্ত্রের মতো হতে পারে। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনও অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র। ইউক্রেনের দাবি সাম্প্রতিক হামলায় ব্যবহৃত ওরেশনিক ক্ষেপণাস্ত্রে বিস্ফোরকবিহীন ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল, ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। বিশ্লেষকদের ধারণা রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কবার্তা দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন ওরেশনিক শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তারও অংশ। ইউক্রেনকে সমর্থন দেওয়া নেটো ও ইউরোপীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশি নাগরিকদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে। নতুন এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা USCIS। এক নির্দেশে সংস্থাটি জানিয়েছে অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি নাগরিক গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশে ফিরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া নতুন নিয়ম চালুর ফলে সংস্থার কাজের চাপ কমবে। এতে গুরুত্বপূর্ণ অন্যান্য মামলার নিষ্পত্তিও দ্রুত করা সম্ভব হবে। তবে বিশেষ পরিস্থিতিতে কাউকে ছাড় দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তাদের। এদিকে নতুন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী সংস্থা হায়াস। সংস্থাটির দাবি এই নীতি মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। অভিবাসন নীতিতে কঠোরতা আরোপে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই দেখা হচ্ছে নতুন এই সিদ্ধান্তকে। এর আগেও শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে আনে ট্রাম্প প্রশাসন। এছাড়া ক্ষমতায় ফেরার পর 1 বছরের মধ্যে 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্লেষকরা বলছেন নতুন এই নীতি যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাউথ গেটে একটি যন্ত্রাংশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। আগুন লাগার পর ঘটনাস্থলে একাধিক দমকল ইউনিট কাজ শুরু করে এবং আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায় স্থানীয় সময় দুপুর 2:10 কিছু পর ইন্ডাস্ট্রিয়াল অ্যাভিনিউয়ের একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রায় ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘটনাটিকে সেকেন্ড অ্যালার্ম ফায়ার হিসেবে ঘোষণা করা হয়। আগুনের কারণে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। নিরাপত্তার স্বার্থে আশেপাশের বাসিন্দাদের জন্য জারি করা হয় শেল্টার ইন প্লেস নির্দেশনা। একই সঙ্গে গার্ডেনডেল স্ট্রিট ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাভিনিউ জনসাধারণের জন্য বন্ধ করে দেয় পুলিশ। পাকিস্তানের কোয়েটায় একটি শাটল ট্রেনে বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। পাকিস্তানের রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় সকাল 8টার পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ সময় শাটল ট্রেনটি কোয়েটা শহরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে চামান ফটকের কাছে জাফর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যাচ্ছিল। বিস্ফোরণে ট্রেনটির ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়। উল্টে যায় আরও 2টি বগি। এছাড়া রেল লাইনের পাশে পার্ক করে রাখা অন্তত 10টি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী
বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনীতি বিষয়ক সহকারী এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ফ্রন্টিয়ার কোরের 3 সদস্যও আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় চলছে 5 দিনব্যাপী পশু মেলা কার্নিভাল কোরবান। স্থানীয়দের মাঝে যা পরিণত হয়েছে উৎসবে। প্রতিদিন এ মেলায় ভিড় করছেন হাজারো ক্রেতা, কিনছেন পছন্দের পশুকে। আর এই মেলাটির আয়োজন করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান তাইব রাঞ্চ। মালয়েশিয়া থেকে মোস্তফা ইমরান রাজুর রিপোর্ট। মালয়েশিয়ার বান্তিং শহরের কাছে 6 একর জায়গার উপর গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন খামার তাইয়েব রাঞ্চ SDNBSD, যা ইতিমধ্যে দেশটির অন্যতম একটি আদর্শ খামার হিসেবে পরিচিতি পেয়েছে। মালয়েশিয়ায় পশুর জন্য কোনো হাট না থাকলেও ঈদকে সামনে রেখে টানা দ্বিতীয়বারের মতো পশু মেলা কার্নিভাল কোরবানির আয়োজন করেছে এই প্রতিষ্ঠানটি, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে স্থানীয়দের মাঝে। দেশি বিদেশি নানা জাতের হাজারো গরু রয়েছে এ খামারে, যা কিনতে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। অনেকেই আসছেন ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করতে। কোরবানির জন্য মালয়েশিয়াতে ইনশাল্লাহ ব্যাপক চাপ তাইব রাঞ্চ পেয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে এই লোকাল মালয়েশিয়ানেরা তাইব রাঞ্চকে প্রচুর পছন্দ করে, এবং আমাদের প্রবাসী বাঙালিরাও তাইব রাঞ্চকে অনেকে পছন্দ করে। 500 থেকে 1000 যে ভিজিটর ছিল, অনেকে সপরিবারে এই ধরনের মেলা উদ্বোধন করতে যে দেখতে আসে। কোরবানির পশু জবাই থেকে মাংস বিতরণ পর্যন্ত সবকিছুর সুব্যবস্থা রয়েছে আধুনিক এই খামারটিতে। মোস্তফা ইমরান রাজু, 71, বান্তিং, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।